আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলেই তো মনে হয় হয়ে যাবে। ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। অ্যাকসেপ্ট করেন শাকিল। আচ্ছা, মাউস ছেড়ে দেন, আমি দেখতেছি। কোন ব্রাউজার থেকে ট্রাই করতেছেন? এই গুগল ক্রোম থেকে? জি স্যার, ওই নতুন অ্যাকাউন্টটা খুলছে যে এসে আরেকটা ক্রোমে। মেল কোনটা কোনটা দিয়ে খুলছেন? নতুন মেল কোনটা, নিচেরটা? হ্যালো? নিচেরটা স্যার। জি স্যার, নিচেরটা এইটাই। আচ্ছা, আগের অন্য কোনো অ্যাকাউন্ট কি এখানে লগ ইন করছেন? না স্যার। আচ্ছা, আপনার ইমেলটা নাম্বার ভেরিফিকেশন হয়েছে? মেলটা। এখনো হ্যাঁ, উনি অ্যাকাউন্টই খুলে না, অ্যাকাউন্ট না খুললেই লগ ইন করতেছেন। হইলো কিছু? আপনি তো অ্যাকাউন্টই ক্রিয়েট করেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট না করে আপনি লগ ইন করতে কেন গেছেন? এই তো হয়ে গেছে। তাহলে স্যার জ্যোতিরও মনে হয় সেই সেম প্রবলেম, একটু ওটাও দেখেন। হুম, কই দেখি জ্যোতি, এনে ডেস্কের আইডিটা। স্যার ইউজার নেমটা কি চেঞ্জ করতে পারবো না? না, পারবেন না। পারবেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আর পারবেন না। স্যার আমার যে পাসওয়ার্ড এটা। আপনি একটু এনে ডেস্কের আইডি দেন। স্যার পাসওয়ার্ড চেঞ্জ সার্টিফিকেটে, করে নেন। সরি, পাসওয়ার্ড আপনি ইউজারটা কি সার্টিফিকেট অনুযায়ী দিতে লাগবে? শাকিল সেটিং এ গিয়ে পাসওয়ার্ডটা সেট করে নেবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমি একটু কন্টিনিউ করতেছি। দেখেন, স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলেন। ইউজার নেমটা কি সার্টিফিকেট আকারে দিতে লাগবে? মানে, ভোটার আইডি কার্ডে যেই নামটা আছে সেই নামটাই দিতে হবে, না যে কোনো নাম দেওয়া যাবে? ইউজার নেম যে কোনো নাম দিতে পারবেন, ইউজার নেম কোনো সমস্যা না। আচ্ছা, একটু দেখেন। এখন দেখেন, আমাদের এখানে এখন হচ্ছে গিগ র্যাঙ্ক নিয়ে কথা বলবো। যে দেখেন, আমি একটু শুরুতে আসি। যে আমরা যখন এখানে কিছু সার্চ করি, যে এখন টপিকটা হচ্ছে মূলত গিগ র্যাঙ্ক। দেখেন, এইখানে মনে করেন একজন পিএইচডি টু এইচটিএমএল লিখে সার্চ করলো। গিগ র্যাঙ্ক বলতে আমরা কি বুঝি? গিগ র্যাঙ্ক বলতে বুঝি যে সার্চ করলে আমার প্রোফাইলটা যদি টপ লিস্টে আসে, শুরুর পেজে আসে, তাহলে আমি বুঝি যে আমার গিগটা র্যাঙ্কে আছে। আর যদি মনে করেন এখানে তো 6178টা আসছে রেজাল্ট, যদি 4000-এর পর বা মনে করেন অনেক পেজ পরে থাকে, তাহলে আমরা বুঝি যে আমার পেজটা বা আমার গিগটা র্যাঙ্ক ডাউন অবস্থায় আছে। অন্য পেজে যদি সার্চ রেজাল্টে আসে, সেক্ষেত্রে আমার কাজ পাওয়ার সম্ভাবনা নাই। এখন তাহলে দেখব যে গিগ র্যাঙ্ক কোন কোন টপিকের উপরে আসলে ডিপেন্ড করে। তাহলে নাম্বার ওয়ান যেইটার উপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে, মনে করেন প্রথম হচ্ছে এভারেজ সেলিং, অর্থাৎ এভারেজ সেলিং প্রাইসটা যদি আপনার বেশি থাকে,
সেক্ষেত্রে আপনার গিগটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আর যদি এভারেজ সেলিং প্রাইসটা একটু কম থাকে, এভারেজ সেলিং প্রাইস, ঠিক আছে, যদি এইটা বেশি থাকে তাহলে আপনার র্যাঙ্কিংটা দ্রুত র্যাঙ্ক করবে, আর না হলে একটু কম র্যাঙ্ক করবে। এভারেজ সেলিং প্রাইস কোনটা অলরেডি হচ্ছে আমরা আলোচনা করে আসছি। নাম্বার 2 হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। মনে করেন আপনি আপনার অ্যাকাউন্টে 5 দিন পরে আপনি অ্যাকাউন্টে একবার লগ ইন করেন, একবার অনলাইনে আসেন, আর আমি মনে করেন প্রতিদিন কন্টিনিউ অ্যাক্টিভ থাকি, তাহলে আপনারটার থেকে স্যার আমারটা স্যার রেকর্ডার অন করছেন? রেকর্ডার অন আছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে যে আপনার অ্যাকাউন্টের তুলনায় আমার অ্যাকাউন্টটা, যেহেতু আমি অ্যাক্টিভ আপনার থেকে, সেই ক্ষেত্রে ফাইবার আমার অ্যাকাউন্টটাকে প্রায়োরিটি দিয়ে আপনারটার থেকে আমারটা র্যাঙ্ক আপ করবে। তাহলে এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। নাম্বার 3 হচ্ছে আপনার রেসপন্স রেট। এগুলো কিন্তু আমি সিকোয়েন্সিয়াল দিচ্ছি না, মূলত হচ্ছে আমি র্যান্ডমলি দিয়ে যাচ্ছি, যে এইভাবে মনে করার কিছু নাই যে এইটা প্রথম তারপরে এইটার উপরে প্রায়োরিটি, এরকম না। তবে এভারেজ সেলিং প্রাইসটা হচ্ছে একদম টপ প্রায়োরিটিতে থাকবে। আচ্ছা, রেসপন্স রেট। রেসপন্স রেটটা কি জিনিস আমরা অলরেডি আলোচনা করছি। তো রেসপন্স রেট যদি ডাউন হয়ে যায় আপনার র্যাঙ্কটাও ডাউন হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এরপরে চলে আসি, আমাদের রেসপন্স রেট গেল, এরপরে হচ্ছে কি অন টাইম ডেলিভারি। দেখেন অন টাইম ডেলিভারির সামনে DS not found। আচ্ছা, দেখেন এখানে এই যে অন টাইম ডেলিভারির সামনের যে রেটটা আছে সেটার উপরে ডিপেন্ড করে। এরপরে হচ্ছে 5 নম্বরে হচ্ছে অর্ডার কমপ্লিশন রেট। এখন মনে করেন আপনার কাছে অর্ডার কন্টিনিউ আসতেছে আর আপনি শুধু অর্ডার ক্যান্সেল করতেছেন, তাহলে ফাইবার আপনার র্যাঙ্কটাকে ডাউন করে দেবে, কারণ আপনি তো কাজ করতেছেন না। সো তাতে ওই বায়াররা যদি কাজ না পায় এরকম যদি আশাহত হয়, তাহলে তো তারা অন্য মার্কেট প্লেসে চলে যাবে। সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাকে র্যাঙ্ক ডাউন করে দিবে। এরপরে হচ্ছে রেসপন্স টাইম, অর্থাৎ রেসপন্স টাইম যদি রেসপন্স টাইমটা হচ্ছে কি এক ঘন্টার বেশি যদি রেসপন্স টাইম হয়, সেক্ষেত্রে আপনার র্যাঙ্কটা ওই অনুসারে ডাউনে থাকবে। আর যদি 1 ঘন্টার মধ্যে থাকে তাহলে হচ্ছে সমস্যা নাই। এরপরে চলে আসি 7 নম্বরে হচ্ছে পজিটিভ রেটিং। দেখেন আপনি কাজ করলেন, কাজ করার পরে আপনাকে যদি কেউ নেগেটিভ রিভিউ দেয়, নেগেটিভ রিভিউ বলতে আমি বুঝাচ্ছি যে 3 পয়েন্টের নিচে বা 4 পয়েন্টের নিচে যারা রিভিউ দেয়, 3 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং, অর্থাৎ 3 পয়েন্টের নিচে যদি আপনি রেটিং পান, সেটা তো নেগেটিভ। 4 পয়েন্টের নিচে যে রেটিং গুলো আছে সেগুলো মূলত নেগেটিভ রেটিং। তাহলে আপনাকে কাজ করার পরে আপনাকে যে প্রোফাইলে যে একটা রিভিউ দিয়ে দেয়, ওই রিভিউটাই মূলত হচ্ছে রেটিং। এখন সেই রেটিংটা যদি আপনার ভালো হয়, সেক্ষেত্রে আপনার র্যাঙ্কটা আপ হবে, আদারওয়াইজ হচ্ছে আপনার ডাউন হবে। আচ্ছা, এভারেজ সেলিং প্রাইসের দিকে যদি একটু খেয়াল করি, এখানে অনেকেই যেটা করে, বিশেষ করে এসইও ক্লার্ক বা অনেকেই বলে যে তোমরা কি করবা, তোমরা ওই একটা $100 কাজ তুমি ওইটা $5 গিগ করবা, ঠিক আছে, বা $50 একটা কাজ সেটা সে $5 দিয়ে করতেছে। $5 দিয়ে যখন করতেছে তখন কি হইতেছে যে আপনার যে এভারেজ সেলিং প্রাইস তো আপনার বাড়তেছে না। সো আপনি ওইখানে কাজ পেলেও খুব একটা বেশি দূর আগাইতে পারবেন না। অর্থাৎ দেখা গেছে যে আপনি ওই অল্প অল্প ইনকাম করে করে দেখা গেছে কাজ করতেছেন অনেক, কিন্তু আপনার আউটপুট কম, অর্থাৎ টাকা পয়সা আপনার হাতে আছে কম। যদিও হচ্ছে আপনার
পরবর্তীতে প্রাইস এডিট করা যায়, কিন্তু প্রাইস এডিট করতে গেলে পরবর্তী আচ্ছা আরেকটা কথা, আচ্ছা বায়ারকে ধরেন আমি রিকোয়েস্ট, আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা নিতেছি। দেখেন কনভারসেশন রেটিং, তা কনভার্সন রেটিংটা হচ্ছে, কি লিখছে? আচ্ছা দেখেন কনভার্সন রেটিংটা হচ্ছে কি, যে আপনার কাছে কতজন বায়ার এসে আপনার সাথে চ্যাটিং করলো এবং কতজন বায়ার আপনাকে কাজ দিল। মনে করেন আপনার সাথে 100 জন বায়ার আসিয়া চ্যাটিং করে গেছে, আপনার কাজ দেয় নাই একজনেও, সো সেই ক্ষেত্রে আপনার র্যাঙ্কটা অটো ডাউন হয়ে যাবে, যে আপনার আপনার গিগের সাথে যা লিখছেন, আপনার সাথে কথাবার্তায় বললে মনে হয়েছে যে আপনি কাজ জানেন বা জানেন না, এই কারণে বায়ার আপনাকে কাজ দেয় নাই। ওকে, দেখেন তাহলে এখানে পরবর্তীতে আসেন ভিউ ক্লিক। অনেকেই বলে কি, যে আমি যদি মেসেঞ্জারে শেয়ার করি, অনেকে জায়গায় কি করে যে কমেন্টস, ওই যে কোনো একটা পপুলার যে পোস্ট আছে, ডোনাল্ড ট্রাম্প, তারপরে অমুক তমুকের যে পপুলার যে ব্যক্তিবর্গ আছে, সেলিব্রিটি যারা আছে, তাদের পোস্টের কমেন্টে গিয়ে ফাইবারের ওই গিগ লিঙ্কটা শেয়ার করে। শেয়ার করলে কি হয়, যে তারা বলে যে আপনার ওখানে কেউ যদি ক্লিক করে আপনার ভিউটা বাড়বে, ক্লিকটা বাড়বে, কিন্তু ক্লিক বাড়লেও লাভ নাই, কারণ ভিউ ক্লিকের একটা সমন্বয় আছে। মনে করেন আপনার ওখানে 1000 লোক এসে আপনার গিগটা দেখলো, ঠিক আছে, আপনার সাথে কেউ কোনো চ্যাটিং করলো না, ঠিক আছে, আবার মনে করেন আপনার সাথে চ্যাটিং করলো কিন্তু আপনাকে অর্ডার দিল না, তাহলে আপনার গিগটা অটোমেটিক ডাউন। কারণ কি, আপনার গিগটা মনে করেন দেখছে 100 জন, কেউ আপনার সাথে চ্যাটিং করে নাই, তাহলে কি হলো, বা মনে করেন আপনার 1000 জন আপনার গিগটা ভিউ করলো, গিগটা ভিউ করার পর কেউ আপনার সাথে আর চ্যাটিং করলো না, তার মানে আপনার গিগের কোয়ালিটিটা খারাপ, দ্যাট মিনস আপনার কাজের কোয়ালিটি খারাপ।
সেই ক্ষেত্রে আপনার কাছে কিন্তু আহ আপনার গিগটা কিন্তু অটোমেটিক ডাউন। এগুলো হচ্ছে মূলত হচ্ছে এই যে ফাইবারের যে রোবট আছে, কারণ এর লজিক, কারণ এই আপনার যে ফাইবারের যে রোবট, সে আপনার কিভাবে বুঝবে যে আপনি একটা গিগ ডিসক্রিপশন লিখছেন? এটা তো রোবট পড়ে পড়ে দেখবে না যে আপনি কি লিখছেন ওখানে, যে আপনার ওখানে ওইটা ভালো হয়েছে না মন্দ হয়েছে। সেটা তো আর ফাইবারের রোবট তো আর ওইটা পড়বে না। ফাইবারের রোবট দেখবে যে কয়টা ভিউ হয়েছে, তো ভিউ এর মধ্যে আবার কত পার্সেন্ট ক্লিক হয়েছে, যা যা যে কয়জন আবার ক্লিক করছে তাদের মধ্যে কত পার্সেন্ট আপনার সাথে চ্যাটিং করছে, যারা আবার চ্যাটিং করছে তাদের মধ্যে কত পার্সেন্ট আপনাকে কাজ দিল। এইগুলোর উপরে সমন্বয় করে হচ্ছে আপনার এই যে র্যাঙ্কটা কিন্তু ডিপেন্ড করে। সো আপনি যদি পার্সোনাল প্রোফাইলে যদি আপনি শেয়ার করেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনার এদিক থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনার ডাউন হয়ে যাবে যদি পার্সোনাল প্রোফাইলে শেয়ার করেন। যদিও বাংলাদেশের কোনো বায়ার বা বাংলাদেশের কোনো ইউজার আপনার প্রোফাইলে ভিজিট করে, তো ভিজিট করলেও আপনার লস ছাড়া তো লাভ নাই, কারণ সে ভিউ করছে, আপনাকে কোনো অর্ডার করে নাই। সো সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু আপনার লস। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে পার্সোনাল যে ফেসবুক প্রোফাইল, সেখানে আমরা কি করব না, শেয়ার করব না। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আসেন তাহলে আমরা টোটালি সোশ্যাল মিডিয়ায় আমরা কোথায় শেয়ার করতে পারি? তাহলে ধরেন আমরা জানি যে আমাদেরকে কাজ দেবে বিদেশের লোকজন, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা এই সমস্ত কান্ট্রির লোকজন। আপনি কি করবেন, ইউএস এর যে বিভিন্ন কমিউনিটি আছে, যেমন আমরা আমাদের বাংলাদেশের অনেক গ্রুপে আমরা অ্যাড আছি না, বিভিন্ন উদ্যোক্তাদের গ্রুপে আছি, তারপরে বিভিন্ন ফুড ব্লগার সহ বা বিভিন্ন টাইপের যে বাই অ্যান্ড সেল প্রোডাক্ট পেজ অ্যান্ড গ্রুপ গুলা, তারপর টুইটার। হ্যাঁ, আচ্ছা আমি বলি, আমি সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকটা বুঝলে আপনি সবগুলোই তো সেম কাহিনী, তাই না? আলাদা জি তো স্যার। আলাদা তো কিছু না। দেখেন, আপনি কি করবেন, ইউএস এর যে গ্রুপগুলো আছে, বড় বড় গ্রুপ, সেখানে আপনি জয়েন থাকবেন। জয়েন থেকে দেখবেন যে ওইখানকার লোকজন আপনার কোন টাইপের কাজবাজ করতেছে আর কি। এখন আপনি কি করতে পারেন, সেখানে মনে করেন যে একটা পোস্ট দিতে পারেন যে কিছুদিন পরে, সাপোজ মনে করেন একটা ফুটবল টিম আছে, তাহলে একটা ফুটবল টিমের জন্য আপনি একদিন মনে করেন টি শার্ট ডিজাইনের কাজ করতেছেন। সো আপনি একদিন করলেন কি, একটা টি শার্ট ডিজাইন করলেন ওই টিমের নাম দিয়ে, যে এইখানে একটা টিমের ডিজাইন করছি, তোমরা যদি এই টাইপের ডিজাইন চাও তাইলে ওইখানে ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলেন, যে তোমরা যদি এই টাইপের ডিজাইন আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে চাও তাইলে এই লিঙ্কে ক্লিক করতে পারো। বুঝতে পারছেন? অর্থাৎ ওদের কাজ রিলেটেড হচ্ছে আপনার দিতে হবে এরকম। কিন্তু কমেন্ট সেকশনে গিয়া ওগুলো হচ্ছে মূলত স্পামিং। আর এই স্পাম করলে কোনোদিন আপনি আগাইতে পারবেন না। আচ্ছা, এরপরে চলে আসেন কিছু পেইড মার্কেটিং আছে। পেইড মার্কেটিংটা কি? আপনার যে গিগটা আছে, এই গিগটা আপনি ইউএসএ বা কানাডা এই সমস্ত উন্নত কান্ট্রি টার্গেট করে আপনি ওই সমস্ত কান্ট্রিতে আপনি একটা পেজে একটা বুস্ট করতে পারেন আপনার এই লিঙ্কটা। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে পেইড মার্কেটিং, যে টাকা খরচ করে ওই কান্ট্রিতে আপনার সার্ভিসটা বুস্ট করলেন। তাহলে কি, আপনার গিগটা তাদের সামনে আসলো, সেই হিসেবে আপনার গিগটা র্যাঙ্ক আপ করলো। কিন্তু আবার অনেকে বলে যে, অনেকের আবার পরামর্শ এরকমটাও, যে আমার যদি টাকা দিয়া যদি আমার মার্কেটিং করাই লাগে, তাহলে হচ্ছে তো আমি ফাইবারের গিগটা আমি করব না। তাহলে আর ফাইবারের গিগ আমি মার্কেটিং করে কি করব? তাইলে নিজে একটা পোর্টফোলিও করে তাইলে আমার পোর্টফোলিও প্রোফাইলটা আমি মার্কেটিং করব। এইটাও বলে আর কি অনেকে, এই আর কি। তো ফাইবারে থাকলে যেটা হয় যে আপনার টাকা পয়সা নিয়ে, এই যে টাকা কাজ করানোর পরে টাকা পয়সা দিবে না, ঠিক আছে, এই টাইপের ঝামেলাগুলো আর হয় না। কারণ আপনি যখন বিদেশেই করবেন, মনে করেন আপনি পার্সোনালি একটা কাজ নিলেন, তো সেক্ষেত্রে তো আপনার কাজ করানোর পরে তো আপনাকে টাকা নাও দিতে পারে। সো সেই ক্ষেত্রে ফাইবারের থাকাটা বেটার, যে কোনো একটা মার্কেট প্লেসে কে মাধ্যম রাখাটা বেটার। কারণ কি, কোনো বায়ার যদি আপনাকে কোনো অর্ডার করে, তাহলে ওই টাকাটা ফাইবারের কাছে জমা দিয়ে তারপরে অর্ডার করতে হয়। অর্থাৎ আপনার কাছে অর্ডার আসছে মানে টাকাটা ফাইবারের কাছে আছে। এরপরে হচ্ছে আপনি অর্ডারটা যখন বায়ার কমপ্লিট করে, ফাইবার আপনাকে এই টাকাটা দিয়ে দেয়। কোনো কারণে যদি বায়ার এবং সেলারের মাঝে কোনো ঝগড়াঝাটি হয়, যে না আমি টাকা পাবো না, সে বলবে যে ক্যান্সেল করবে, সেই ক্ষেত্রে আপনারা যখন সাপোর্টে কথা বলবেন, তখন ফাইবার দুজনের মধ্যে সালিশি করবে আর কি,
বিচার করে দেখবে যে টাকা পাওয়াটার যোগ্য যদি সেলার হয় তাহলে সেলারকে দেবে, আর যদি বায়ার হয় তাহলে বায়ারকে দেবে। তবে ফাইবারের হচ্ছে একটা সমস্যা যেটা, বা যে কোনো মার্কেট প্লেসে মূলত বায়ারদেরকে প্রায়োরিটি বেশি দেয়। কারণ কারণ হচ্ছে বায়াররা টাকা দেয় ওদের, ঠিক আছে, এই আর কি। এই কারণে ওরা বায়ারদের একটু প্রায়োরিটি বেশি দেয়। আচ্ছা, তাহলে হচ্ছে ভিউ, ক্লিক, কনভার্সন রেটিং, এগুলো কি বোঝা গেছে প্রত্যেকটা আইটেম যে কোনটার কি জি স্যার। কাজ? তাহলে এইগুলোর উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার ফাইবারের র্যাঙ্কিং। আচ্ছা, শুভ বা কে যেন কি বলতে চাইছিলেন, একটু বলেন। জি স্যার। আচ্ছা, আমরা যে বায়ার রিকোয়েস্ট পাঠাইলাম, পাঠানোর পর যে ওই বায়ারের যে নামটা আছে ওনাকে সার্চ করে বের করে আমি কি ইনবক্স করতে পারবো ওনাকে? এতে কি কোনো প্রবলেম হবে? ইনবক্স করতে পারবেন না বায়ারকে সম্ভবত, ওকে। কারণ কোনো সেলার থাকলে তাদেরকেই আপনি ইনবক্স করতে পারবেন, বায়ারদেরকে সরাসরি ইনবক্স করা যায় না। যেমন আমি একটু দেখাই, আমার প্রোফাইলে মনে করেন যে কোনো একজন বায়ার সার্চ করে, আচ্ছা ধরেন আমার এইখানে বায়ার যে রিকোয়েস্টে বায়ার যান স্যার, বায়ার রিকোয়েস্টে যান, বায়ার রিকোয়েস্টে যান। গেলাম, লোড হোক। ওই যে সেন্ড অফার, ওখানে ক্লিক করেন। করলাম। এটা না, এটা না, ওই উপরে অ্যাক্টিভিটিস এর পর। এইটা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, করলাম। দেখেন এই যে ওনার যে কোনো একটা বায়ারকে আপনি অনেক রিকোয়েস্ট আছে, একটা নাম কপি করে নেন। হ্যাঁ, কপি করার পর ওনাকে সার্চ করে বের করেন। এই তো আসলাম। হ্যাঁ, এখানে সার্চ বক্সে দেন, দিয়ে সার্চ করেন। সার্চ বক্সে দিয়ে সার্চ করবো, আচ্ছা করলাম। প্রোফাইলটা আসছে, নিচে আসেন, ওই যে সার্চে ক্লিক করেন, নিচে নিচে আসছে, এইটা। নিচে 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 না, ওখানে নাই, যে এখানে মিডিলে গেট ফ্রি, হ্যাঁ ওখানে নিচে ইউজার নেম, হ্যাঁ ক্লিক দেন, নিচে 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 অরের পরে। এইটাই তো হ্যাঁ হ্যাঁ, ক্লিক দেন। হ্যাঁ হ্যাঁ দিলাম। হ্যাঁ, এই যে উপরে নামটা আসছে দেখেন ওখানে। হুম, হুম। আচ্ছা, আমি দেখাচ্ছি, আপনার নামটা আচ্ছা, চলে গেল। আমি আপনাকে এনিডেস্কের আইডিটা দিচ্ছি, আপনি দেখেন। না না স্যার, আমারটা তো দেখায়, আপনারটা তো স্টপ আছে, এই জন্য সমস্যা হতে পারে। আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখান তাহলে, আমি দেখতেছি। ওকে, স্ক্রিন শেয়ার। ইয়েস, আসছে স্যার। হুম। আচ্ছা, সেন্ড অফার, সাপোজ কোনটাকে নেই, এই এনাকেই নিলাম। হুম। সার্চ ফাইবার। এই যে ওনার প্রোফাইলে আসলে আমি কন্টাক্ট করি, করার পর আমি এত দূর এখানে তো ওনাকে যাওয়া লাগবে না। আমি পারবো। আপনাকে বলি যে, বুঝতে পারছি, একটু দেখেন, আপনি একটু আমার প্রোফাইলটা দেখেন। কোন সেলার ছাড়া আপনার এত কষ্ট তো করা লাগে না। আপনি যখন এই যে ইউজার নেমটা পাবেন, আপনি লিখবেন এখানে fiverr.com/ও ইউজার নেম, তাইলেই হচ্ছে আপনি ওরে পেয়ে যাবেন। কিন্তু দেখেন, আপনি যারা সার্চ করছেন সে কিন্তু একজন সেলার, তাহলে যদি কোনো সেলার হয় তাকে আপনি স্ক্রিন সরাসরি শেয়ার নেন। মেসেজ করা যায়। ওর আর আপনি দেখছেন যে, স্ক্রিন দেখা যাচ্ছে? ও আচ্ছা, দেখা যাচ্ছে না স্ক্রিন, তাই না? দেখেন শুভ, ধরেন এইখানে হচ্ছে আমি ওর আইডিটাকে কপি করলাম, কপি করে আমি fiverr.com/ইউজার নেমটা আমি বসাই দিলাম। ইউজার নেমটা বসাই দিলে যে বায়ার, ও কিন্তু একজন বায়ার, তার মানে ওর কিন্তু কোনো গিগ নাই, বায়ারদেরকে সরাসরি এরকম মেসেজ করার কোনো অপশন নাই। এখন ও যদি সেলার হইতো, যেমন আপনি যেটা দেখাইছেন, সে কিন্তু একজন সেলার। যেমন ধরেন আমি একটু সার্চ করে দেখাই প্রয়োজনে, আমার এখানে কি কোনো সেলার আছে?
রিশাদ হোসেন, এগুলো যেহেতু বাংলাদেশি, এগুলোর সেলার হওয়ার পসিবিলিটি আছে। এইখানে দেখেন ও কিন্তু একজন সেলার, দেখছেন ওর কিন্তু নিজের গিগ আছে, ও বায়ার মোডে এসে একটা জব পোস্ট করছিল। সো ওরে আপনি এখানে কন্টাক্ট মিতে ক্লিক করে ওরে আপনি মেসেজ করতে পারবেন, কিন্তু কোনো বায়ারকে মেসেজ করা যায় না। আর মূলত সেলার যারা, এদের মধ্যে খুব কম সংখ্যকই আছে যারা হচ্ছে সার্ভিস কেনে। ওরা কি করে, যেমন আমি সেলার হিসেবে মনে করেন আমি নিজেও 2-3টা জব পোস্ট করছি, কারো থেকে সার্ভিস কিনি নাই, আর বুঝতে স্যার, পারছেন? তো কোন সেলার যে রিকোয়েস্ট আসছে, সেলারদের রিকোয়েস্ট যেগুলো, ওটা কিভাবে বুঝবো? আগেই প্রথমেই ওকে রিকোয়েস্ট সেন্ড করার আগেই আমি বুঝবো কি করে এ একজন সেলার? ওইটা বোঝার ওয়ে নাই। যদি আপনি বুঝতে চান তাহলে দেখেন এইখানে তো আর ইউজার নেম দেখা যায় না, তাই না? দেখতে হলে মনে করেন এইখান থেকে এই ছবি সহ ওই নামটাকে কপি করতে পারেন। কপি করে নিতে হয়। কপি করে যদি পেস্ট করেন, যদি ছবি থাকে তাহলে আসে নামটা স্যার। এক্সটেনশন ইউজ করলে এটা শো করে। কি এক্সটেনশন? আচ্ছা, আমরা মূলত যেভাবে করি এইখান থেকে যদি ইনস্পেক্ট এলিমেন্ট থেকে হচ্ছে আমরা বের ছবি করে যদি নিতে পারি। স্যার ফাইবার ডিটেইলস বায়ার রিকোয়েস্ট এইটা এক্সটেনশনটা আচ্ছা, নিলে। আপনি একটু লিংকটা দিয়ে দিন তাহলে। আচ্ছা স্যার, আমি দিয়ে দিব। আচ্ছা, গ্রুপে আপনি লিংকটা দিয়ে দিন তাহলে হচ্ছে ওইখান থেকে দেখতে পারবেন। ওই ইউজার নেমটা আগেই দেখা যায় আর কি। স্যার ওর এখানে ছবি কোনো থাকবে না, picture নেই। ওই কপি করে তখন ওই ইউজার নেমটা আসে ছবি থাকলে। তো আমাদের এরকম ছবি কোনো থাকলে আসে, হ্যাঁ ছবি হ্যাঁ না থাকলে আসতেছে না, দেখেন। আসে না। হুম, দেখি নিচেরটার সাথে, আচ্ছা একটাই আছে বর্তমানে। এই যেমন ধরেন ওর ছবিটার সহ যদি আমি কপি করি, অবশ্য এইখানে তো এমনিতেই আসা যায়। যাই হোক, তো সেলার ওই ইউজার নেম ছাড়া আসলে বোঝা যাবে না যে আসলে ও বায়ার নাকি বায়ার রূপী সেলার। একজনের ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপে একদিন একজন পোস্ট করছিল যে বায়ার রূপী সেলারদেরকে কিভাবে আইডেন্টিফাই করব, কারণ ওরা সেলাররা তো কাজ স্যার ওদের যদিও প্রোফাইলে গিয়ে, হ্যাঁ স্যার, হুম, ওদের প্রোফাইলে গিয়ে যদি ওই যে রিভিউ অ্যাজ বায়ার এন্ড সেলার ওখান থেকে বোঝানো যায় আর কি। তো আমরা প্রাথমিক স্টেজে প্রোফাইলে যাব কিভাবে, যখন ইয়াতে রিকোয়েস্ট ও পাঠাইছে সেটাই হ্যাঁ নিয়ে ভাই, ওই এক্সটেনশনটা ডাউনলোড করে নিলে আপনি যাইতে পারবেন আপনারা। আচ্ছা, অ্যাপস লিংকটা আমাকে একটু দিয়েন। আচ্ছা ভাই, দিয়ে দিন। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। এখন দেখেন ওর প্রোফাইলে দেখলে যদি দেখেন যে ডান পাশে গিগ আছে, তার মানে ও একজন সেলার, বাদ দিয়ে দেবেন। তবে অনেক সেলাররাও কিন্তু কাজ দেয়, যেমন আমাদের এদিকের একজন স্টুডেন্ট আছে যার হচ্ছে একজন সেলারের কাছ থেকে কন্টিনিউ সে কাজ করতেছে প্রতিনিয়ত। অর্থাৎ সে বিদেশ থেকে কিরকম একটা লিঙ্ক পেয়ে গেছে, তার কাছে প্রতিনিয়ত অনেক কাজ আসে। এখন সে আর কাজ করে না, সে ভায়া হিসাবে এখন অন্যদের দিয়ে শুধু কাজ করাই নেয়। বোঝা গেছে? জি স্যার। তাহলে স্যার ও তো অন্য একটা অ্যাকাউন্ট, অন্য পিসিতে অ্যাকাউন্ট খুলে না, হবে না, রেটিং তো কমে যাবে আবার। আচ্ছা, এরপরে চলে আসেন, যদি সে সেলার হয় তার সাথে যদি আপনি এরকম কন্ট্যাক্ট করতে চান তাহলে সমস্যা হবে কিনা। নর্মালি দেখেন, যদি আপনি কন্ট্যাক্ট করেন, এখন এইটা তো আর ফাইবারের সিস্টেম না, কারণ আপনি কন্ট্যাক্ট করছেন, আপনি বায়ার মোডে গিয়া তারপরে ওর সাথে কন্ট্যাক্ট করছেন। কারণ আমি কিন্তু বর্তমানে বায়ার মোডে আছি, উপরে দেখেন সুইচ টু সেলিং, অর্থাৎ বায়ার মোড ব্যতীত আপনি কাউকে মেসেজ করতে পারবেন না। তাহলে আপনি বায়ার মোডে গিয়া আর একজনকে মেসেজ করছেন যে আপনি কাজ করতে চান, তার মানে এটা তোর ফাইবারের রুলস সাপোর্ট করে না। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু ওই যার কাছে মেসেজ করছেন সে যদি একটা রিপোর্ট করে দেয় যে আমি একজন সেলার, আমার কাছে এসে কাজ চায় এরকম বা কিছু, তাইলে কিন্তু সে যদি রিপোর্ট করে সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এই টাইপের শেয়ার করা, একটু ভাবমারা থেকে একটু বিরত থাকতে হবে। যদি শেয়ার করতে চান, প্রথম একটা অর্ডার পাওয়ার পরে সেইটির স্ক্রিনশটটা দিয়ে দিতে পারেন, তাও অর্ডার নাম্বার মুছে তারপর, ঠিক আছে?
সেটা দিয়ে আপনি দিতে পারেন যে আমি কাজ পাইছি প্রথম, সেটা নিয়ে করেন। কিন্তু আপনার গিগ শেয়ার করে আপনার লস ব্যতীত কোনো লাভ নাই। এরপরে চলে আসেন আমাদের ফাইবারের আর কিছু সেটিং দেখে আসি। সেটা হচ্ছে সেটিং এ যদি আমরা আসি, সেটিং এ কি কি আছে দেখেন। যদি আপনার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর দেখেন আমার স্ট্যাটাস বর্তমানে অনলাইনে আছে। আমি যদি চাই যে না একদিনের জন্য আমি অফলাইনে থাকবো, তাহলে এই যে গো অফলাইন ফর 1 ডে, 1 উইক, ফরএভার এগুলো দিয়ে দিতে পারেন। এরপর দেখেন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। যদি আপনি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে চান তাহলে এখান থেকে একটা রিজন চুজ করবেন যে কোন কারণে আপনি অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে চাচ্ছেন। তাহলে এখান থেকে বলতে পারেন যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম, ঠিক আছে, যে আমি আমার ইউজার নেমটা চেঞ্জ করতে চাই। অথবা আপনি বলতে পারেন যে আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট। অর্থাৎ যেই রিজনের কারণে আপনি এই অ্যাকাউন্টটা ডিলিট করতে চান সেই রিজনটা সিলেক্ট করে এখানে একটা কমেন্ট দিয়ে দিতে পারেন যে কি কারণে আপনি ডিলিট করতেছেন। আপনি বললেন যে আই ওয়ান্ট, যে আই উইল, আপনি এখানে বলে দিলেন যে আই উইল ক্রিয়েট এ নিউ ফাইবার অ্যাকাউন্ট। এটা লিখে আপনি এখানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এরপরে আসে সিকিউরিটি। সিকিউরিটির মধ্যে কি আছে দেখেন, আপনারা যখন অ্যাকাউন্টটা ডিএক্টিভেট হওয়ার পর পরবর্তীতে অ্যাক্টিভ করা যায় না? না, অ্যাক্টিভ আর করতে পারবেন না, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, সিকিউরিটিতে আসেন। এখানে শুরুতেই আছে পাসওয়ার্ড। কারেন্ট পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি যদি কন্টিনিউ উইথ গুগল দিয়ে তারপরে যদি আপনি অ্যাকাউন্টটা খোলেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার এই কারেন্ট পাসওয়ার্ডের অপশন থাকবে না, শুধুমাত্র নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড থাকবে। আপনি এখান থেকে পাসওয়ার্ডটা নতুন করে সেট করে নেবেন। অনেকে কোশ্চেন করছেন যে কন্টিনিউ উইথ গুগল দিলে পাসওয়ার্ড কি চায় না? না, পাসওয়ার্ড চায় না কন্টিনিউ উইথ গুগল দিলে। সেক্ষেত্রে আপনি সিকিউরিটিতে এসে নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটাকে ভেরিফিকেশন করে নিতে হবে। এখানে একটা আপনার ফোন নাম্বার দিয়ে তারপর হচ্ছে আপনার ভেরিফিকেশন করতে হবে। এরপর একটা সিকিউরিটি কোশ্চেন আছে দেখেন, যে আপনার সিকিউরিটি কোশ্চেন আপনি এখানে একটা সিলেক্ট করবেন। এই সিকিউরিটি কোশ্চেনটা আপনার প্রতিনিয়ত লাগবে, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি ইস্যুতে একটা সিকিউরিটি কোশ্চেন আপনি সিলেক্ট করবেন এবং সেটার একটা অ্যান্সার আপনি নিজে দিয়ে রাখবেন। এখন এইখানে আপনি যেই অ্যান্সারটা দিবেন ওইটা খুব ভালোভাবে সংরক্ষণ করবেন যেন আপনি কোনোভাবে ভুলে না যান, ঠিক আছে। আর স্যার আপনি আচ্ছা স্যার আমার আসতেছি, কোশ্চেনটা আমি একটু পরে নেই। এখানে দেখেন, তো সিকিউরিটি কোশ্চেনটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার যেহেতু অ্যাকাউন্টটা হচ্ছে আপনার সম্পদ, সো অ্যাকাউন্টে অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে আদার্স কোনো ডিভাইস থেকে যদি পাসওয়ার্ড জেনেও যায়, যদি কেউ লগ ইন করতে চায়, আপনার ফোনে একটা কোড আসবে, ওই কোডটা ব্যতীত আপনার ওখানে কেউ লগ ইন করতে পারবে না। আর এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি দেখতে পারেন, যে আমার দেখেন এই যে অ্যান্ড্রয়েডে হচ্ছে আমার লগ ইন করা আছে মাইক্রোসফট, এই যে হচ্ছে আমার লগ ইন করা আছে, এটা হচ্ছে দিস ডিভাইস। সো এটা হচ্ছে মূলত আপনার সিকিউরিটি পেজ। আচ্ছা, কে যেন কোশ্চেন করতে চাইছিলেন, বলেন। স্যার সিকিউরিটি কোশ্চেনটা আমি ভুলে গেছি, এটা কি এখানে দেখা যাবে স্যার? সিকিউরিটি কোশ্চেনটা ভুলে গেলে আপনি কি করবেন, এডিটে গিয়ে নতুন একটা সিকিউরিটি কোশ্চেন সেট করে নেবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো একটা ইয়েতে নোটপ্যাড করে লিখে রাখবেন সবগুলাই। আচ্ছা, সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার ভুলে গেলে, যেমন আমার নিজেরটাও মনে নেই। এইখানে দেখেন আই ফরগট একটা অপশন আছে, দেখছেন সিকিউরিটি কোশ্চেনের এখানে আই ফরগটে ক্লিক করবেন। ক্লিক করে তারপরে হচ্ছে আপনার এই কাস্টমার সাপোর্টে গিয়ে আপনাকে কথা বলতে হবে, ঠিক আছে। কাস্টমার সাপোর্টে ক্লিক করলে আপনার কাস্টমার সাপোর্টে কথা বলতে হবে, আদারওয়াইজ আর কোনো সুযোগ নেই বের করার। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে চলে আসেন নোটিফিকেশন। যেহেতু আপনার নোটিফিকেশনটা আমাদের কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আমাদের দরকার, কারণ একজন কাজ দিচ্ছে, আমি যদি সেইটা নোটিফিকেশনটা না পাই, আমি টেরই না পাই, তাইলে আমি রিপ্লাই দেবো কিভাবে? সো এখানে সবগুলো ইমেইলে এবং ফোনে এগুলো সবগুলোতে টিক দিয়ে দিবেন। আর এখানে নিচের দুইটাও হচ্ছে আপনার এই যে এনাবেল ডিসেবল রিয়েল টাইম নোটিফিকেশনটা থাকবে, এই দুইটাও হচ্ছে অন করা থাকবে। তো বাই ডিফল্ট সম্ভবত এগুলো অন করাই থাকে।
এরপর আসেন বিলিং ইনফরমেশন। এই বিলিং ইনফরমেশনে কিছু আপনার পূরণ করা লাগবে না, কারণ হচ্ছে আমরা থার্ড পার্টি কোনো মাধ্যমে আমরা বিলটা নিয়ে আসবো, টাকাটা নিয়ে আসবো। এরপরে চলে আসেন ব্যালেন্স। দেখেন এখানে কি আছে, আমার আর্নিং ব্যালেন্স। এই মুহূর্তে আমার তো কোনো ব্যালেন্স নাই, কারণ টাকা আমার যা ছিল সব আমি উইথড্র করে নিয়ে আসছি আমার ব্যাংক অ্যাকাউন্টে, এই কারণে এখানে নাই। এরপরে একটা জিনিস আছে, ফর্ম W9। এই W9 ফর্মটা হচ্ছে আগে ছিল না, এটা নতুন একটা ফিচার, যে আপনি ইউএস পারসন কিনা। আমরা কি ইউএস এর নাগরিক? না স্যার, সেক্ষেত্রে কোনটা দিবেন, ইয়েস নাকি নো? নো দিতে হবে স্যার। নো দিবেন, তাহলে এইটাতে নো দিয়ে দেবেন। এই হচ্ছে মূলত ফাইবারের প্রোফাইল সেটিং। এরপরে হচ্ছে আসেন এই প্রোফাইলের সাথে আরো কি কি আছে। প্রোফাইলের সাথে এখানে এক্সাম দেয়া যায়, যদি আপনার এখান থেকে এনরোল থেকে একটা করা যায় যে টু বি এ কি যেন একটা ফ্রিল্যান্সারদের একটা ফ্রি একটা কোর্স দিয়ে এখানে একটা সার্টিফিকেশন আনা যায়। এখানে হচ্ছে কিছু টেস্ট টেকেন, আমার এখানে হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের উপরে টেস্ট দেওয়া আছে। তো এগুলো মূলত লাগে না, এগুলোর উপরে কোনো র্যাঙ্কিং এর কোনো ইস্যু নাই। যে আপনি যে টেস্ট দিবেন এখানে, এই টেস্ট দিলে আপনার যে খুব র্যাঙ্কটা আপ হবে বা ডাউন হবে এই টাইপের কোনো ইস্যু নাই। এখানে মূলত ইস্যুটা হচ্ছে যে আপনার যদি কোনো বায়ার আপনার প্রোফাইলটা ভিজিট করে, এখন সে যদি মনে করে যে না এইটা এখানে র্যাঙ্ক বেশি, এখানে মার্ক টাক পাইছে, তার মানে মনে হয় ভালো, সে বায়ার যদি মনে করে তাইলে ভালো, আর যদি বায়ার মনে না করে তাইলে আর ওইটার দাম নেই। এখান থেকে স্কিল গুলো আপনি অ্যাড করবেন, এখান থেকে অ্যাডে ক্লিক করে আপনার স্কিল গুলো অ্যাড করবেন। এখানে হচ্ছে কয়েকটা লেভেল আছে, দেখেন এই যে এক্সপার্ট লেভেল আছে, ইন্টারমিডিয়েট লেভেল আছে, ঠিক আছে, এগুলো অ্যাড করবেন। আর যেই দুইটার উপরে দেখেন নীল টিক দেওয়া আছে, ব্যাজ লাগানো আছে, ব্যাজ লাগানো কেন? কারণ এইটা হচ্ছে আমার টেস্টেড স্কিল, অর্থাৎ এইটা হচ্ছে অটোমেটিক অ্যাড হয়ে যায়। যে ফটোশপের আমি এক্সাম দিছি, সো অ্যাডব ফটোশপের স্কিলটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। এই টিক দেওয়ার অর্থ হচ্ছে যে এটা টেস্টেড স্কিল, অর্থাৎ ফাইবার টেস্ট করছে যে আমি পারি, এরকম। ইলাস্ট্রেটরের স্কিলটা এখানে দেওয়া আছে, এরকম হচ্ছে টেস্ট করা আছে, এটা হচ্ছে এরকম পাওয়া যায়। আচ্ছা, এখন তাহলে আমি ফটোশপ ইলাস্ট্রেটরের এক্সাম এখানে দিলাম, তার মানে কি আমি সবগুলো পারছি? না, খুব একটা বেশি পারি নাই। মূলত এই যে ফাইবারের যে কোশ্চেন গুলো থাকে, এই যে টেস্টের সাথে যে কোশ্চেন এর অ্যান্সার গুলো আছে, এগুলো গুগলে পাওয়া যায়। দেখেন আপনি যদি HTML দেখ একটু ওয়েট, দেখেন আমি যদি ফাইবার HTML এক্সাম অ্যান্সার লিখে যদি সার্চ করি, তাহলে দেখবেন যে অনেক লিঙ্ক চলে আসবে, যেখান থেকে আপনার এই যে কোশ্চেন গুলোর উত্তর ওরা আগে থেকেই দিয়ে রাখছে। তো আপনি কি করবেন, যে যখন এক্সাম চলবে আপনি এখানে এসে এসে বা আর একটা পিসি থেকে একটা ডিভাইস থেকে এক্সাম দিবেন, ওই ডিভাইস থেকে তার বাইরে যাওয়া যাবে না। আর একটা ডিভাইস থেকে এখান থেকে অ্যান্সার দেখে দেখে তারপরে হচ্ছে আপনি পরীক্ষা দিয়ে দিলেন। এইভাবে হচ্ছে মূলত পরীক্ষা দেয় আর। আচ্ছা, কি যেন বলতেছিলেন, বলেন। হ্যালো, কি যেন কোশ্চেন করতে চাইছিলেন? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন কি আছে আপনাদের? দেখেন আপনি যখন একজন সেলার বা আপনি যখন একজন ওয়েব ডিজাইনার, তাহলে আপনার এখানে কি কি দিবেন, ওয়েব ডিজাইন রিলেটেড যে স্কিল গুলো আছে, ওয়েব ডিজাইন, HTML CSS, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এই টাইপের স্কিল গুলো হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিবেন। আর এছাড়া যারা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা অন্য অন্য কাজ যারা জানেন, তারা আপনারা কি করবেন, তারা হচ্ছে সেগুলো হচ্ছে এখানে অ্যাড করে নেবেন। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। আচ্ছা, স্যার এই আরেকটা হচ্ছে, কথা, হ্যাঁ বলেন। লিঙ্কডইনে কি ফাইবার প্রোফাইল কি দেওয়া যাবে স্যার? মানে এই একটা লিঙ্কটা কি দেওয়া যাবে? লিঙ্কডইন তো একটা প্রফেশনাল বলা যায়। লিঙ্কডইন অ্যাকাউন্ট। লিঙ্কডইনে দিয়ে রাখতে, আচ্ছা স্যার। লিঙ্কডইন দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। কারণ লিঙ্কডইনে এই মূলত হচ্ছে যারা এই যে প্রোফাইলে, মানে মনে করেন যে নন প্রফেশনাল লোকরা লিঙ্কডইন ব্যবহার করে না। ও লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে কোনোদিন একটা ট্রোল পোস্ট করতে দেখবেন না কাউকে।
যদি দেখেন লিঙ্কডইনে গিয়ে কেউ ট্রল পোস্ট করছে, তাইলে বুঝবেন যে ও খ্যাত লেভেলের আর শীর্ষে আছে আর কি, এরকম যে টোটালি সিস্টেম বোঝেন এরকম কিছু একটা। যাই হোক, তো মেইনলি হচ্ছে প্রফেশনাল যেহেতু ওখানে আপনি দিতে পারেন। আর এই হচ্ছে আপনার ইস্যু। আচ্ছা, তো আজকের আমার এই পর্যন্ত হচ্ছে টপিক রাখতে চাচ্ছি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখব যে বায়ারদের সাথে কিভাবে মেসেজ গুলো হয়, বায়াররা কিভাবে মেসেজ দেয়, আপনি কি কি রিপ্লাই দিবেন, কিভাবে অর্ডার আসে, অর্ডারটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে ডেলিভার করবেন, এবং কিভাবে একটা গিগ তৈরি করা যায়। আর যদি সুযোগ থাকে তাহলে টাকাটা কিভাবে আপনি আপনার হাতে আনবেন, পেমেন্ট, অর্থাৎ এখানে তো ডলার হিসেবে আছে, একটা জাস্ট সংখ্যা হিসেবে দেখবেন, তাহলে সেই টাকাটা আপনি বাংলাদেশে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে নিয়ে আসবেন, এই সমস্ত টপিকের উপরে আমরা নেক্সটে আলোচনা করব। আমি চেষ্টা করব আগামী ক্লাসেই সম্পূর্ণটা শেষ করে দেওয়া, যেহেতু আপনাদের সময় কম, অল্প দিনের কোর্স, আগামীকালের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। আচ্ছা, স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার পেনিওর অ্যাকাউন্ট আমি খুলছি, তো পেনিওর অ্যাকাউন্ট অটোমেটিকলি নিয়ে নিছে। আমার পেপ্যাল অ্যাকাউন্ট আছে, মানে আমি আমার ভারত থেকে ওটা ভেরিফিকেশন করে নিছি, ওই অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে না কেন? কে হয়েছে আবার বলেন। মানে পেনিওর অ্যাকাউন্ট ওই যে ওটা হলো অটোমেটিকলি আমার ফাইবার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। আর পেপ্যাল অ্যাকাউন্ট আমি একটা খুলে নিছি ভেরিফাইড করে বিদেশ থেকে, তো ওইটা ফের অ্যাড করতে যাচ্ছে, ওটা অ্যাড হচ্ছে না কেন? পেপ্যাল অ্যাড হচ্ছে না কারণ হয়তো যেহেতু অ্যাড্রেস ভেরিফিকেশনের ব্যাপার আছে, আপনার অ্যাড্রেসের কারণে ঝামেলা করতে পারে আর কি। যেহেতু আপনি অরিজিনাল না, আপনার নামে তো আমারটা তো অ্যাড হয়েছে, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, পেপ্যাল অ্যাকাউন্ট কি আপনার নামে শুভ? না, আমার নামে না। তাইলে আপনার নামে যদি না হয়, সেটা কি অ্যাড হওয়া উচিত? সেটা যদি অ্যাড করতে যান তাহলে তো আপনার ফাইবার অ্যাকাউন্টই ডিসেবল হয়ে যাবে, আপনার নামে লাগবে। স্যার আমার মতে হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্টটা না অ্যাড করাই বেটার। দেখেন, পেপ্যাল অ্যাকাউন্ট পেওনিয়ার ইউজ করেন, পেপ্যাল যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে না, সো এইগুলোকে ইগনোর করাটাই বেটার। ওকে, জি স্যার। আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? স্যার, আমরা এই কোর্সের থেকে এই রিলেটেড কি কাজ করতে পারি স্যার, এটার ব্যাপারে একটা আইডিয়া দিন। এই রিলেটেড হচ্ছে আপনি ওয়েব পেজ ডিজাইন এবং ওয়েব পেজ ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন। ইমেল ওগুলো নিয়ে টেমপ্লেট হচ্ছে আমরা ডিজাইন, পরে দেখবো। ইমেল টেমপ্লেট ডিজাইনটা কি দেখানো হবে স্যার? ইমেল টেমপ্লেট ডিজাইনটা মনে হয় না দেখানোর সুযোগ পাবো। মেইনলি হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল টা দেখাবো, তাও হয়তো আর এক ক্লাস, হয়তো আমি এক ক্লাস পিএইচডি টু এইচটিএমএল টা দেখাবো, কারণ ডিজাইন অলরেডি আপনারা জানেন। এখন আমি কয়েকটা সেকশন ডিজাইন দেখাই দিলেই আপনারা বাকিগুলো পারবেন। এরপর হচ্ছে আপনাদের প্রতিদিন প্র্যাকটিস থাকবে, প্রতিদিন কোশ্চেন থাকবে, সেগুলোর উত্তর দেব। এরপর হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসে শিফট হব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ক্লাস আজকের এই পর্যন্ত ক্লোজ করতেছি। স্যার আপনি কি স্যার আমি আব্দুল মালিক বলছিলাম স্যার, আমার কি অ্যাটেন্ডেন্সটা দিবেন? আব্দুল মালিক অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছিলাম সম্ভবত। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।